হ্যালো কোডার, সকলকে জানাই কোডিং উইথ ডিএর চ্যানেলের জাভা সিরিজের নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত। তো আজকে আমাদের এপিসোড নাম্বার 2 তে আমরা যেগুলো শিখতে চলছি তার মধ্যে প্রথম টপিক হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ জাভা, ফিচার্স অফ জাভা, এরপরে হিস্ট্রি অফ জাভা। তো মূলত আজকে আমরা এই তিনটা টপিক কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো তোমরা ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো যে ফুল এনার্জির সাথে কিন্তু ভিডিওটা দেখতে হবে, আর তার সাথে সাথে তোমাদেরকে আজকে তোমাদের দুটো টিপস আমি শেয়ার করব, যেই দুটো টিপ ইউজ করেছি। তো সেগুলি হচ্ছে, এক নম্বর টিপস হচ্ছে, তুমি যাই পড়ো না কেন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা না কেন, সবার ফার্স্টে তোমাকে সেই পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু একটা নোট তৈরি করতে হবে বা একটা খাতা তোমাকে তৈরি করতে হবে, যেখানে তুমি যেই টপিকটা তুমি বুঝছো বা যেই টপিকটা তুমি শিখতেছো সেই টপিকের ওপরে তোমাকে কিন্তু একটা নিজের মতো করে নোট তৈরি করতে হবে। সেই নোটটা কি হবে, সেই নোটটা যখন তৈরি করবে তোমার দুটা হেল্প হবে। এক, তো তোমার এই টপিক সম্বন্ধে কোনো রকম যদি ডাউট থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে বা ধরা পড়বে কোন কোন জায়গায় তোমার গ্যাপ গুলো আছে। আর একটা কি হবে, সেই গ্যাপ গুলো কিন্তু তুমি তুমি পরবর্তীতে কোনো টিউটোরিয়াল হোক বা বুক হোক সেটা পড়ে কিন্তু তোমার এই ডাউটটা কিন্তু সলভ করতে পারবে। তো চলো নেক্সট আমাদের যে টিপস নাম্বার 2 সেটা শেয়ার করি তোমাদের সাথে। তো টিপস নাম্বার 2 হচ্ছে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। যেই ল্যাঙ্গুয়েজটা তুমি শিখলা বা যেই টপিকটা শিখলা সেই টপিকের উপরে কিছু প্রবলেম সলভ করতে হবে। যতক্ষণ না তুমি কোনো প্রবলেম সলভ করতেছো ততক্ষণ কিন্তু তোমার লার্নিংটা কিন্তু জাস্ট শুধু লার্নিংই থেকে গেল, সেটাকে তুমি কিন্তু মানে অ্যাপ্লাই করলা না। তো যতক্ষণ অ্যাপ্লাই না করছো তোমার যে লার্নিং এর যে ফুলফিল হলো কিনা সেই জিনিসটা কিন্তু তুমি বুঝতে পারবে না। তো যার কারণে যে কোনো টপিক তুমি শেখো, সেই টপিকের উপরে পার্টিকুলার প্রোগ্রাম হোক বা পার্টিকুলার কোনো কোশ্চেন, অ্যাটলিস্ট তুমি মিনিমাম এক থেকে দুটা জিনিস তুমি কিন্তু চেক করে দেখতে পারো যে তোমার নলেজটা ফুলফিল আছে কিনা। তো তোমাদেরকে কিছু আমি ভিডিওর মাধ্যমে টাস্ক দেবো, সেই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করে আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো। তাহলে কিন্তু তোমার টাস্কটা কমপ্লিট হলে কি হবে, তুমি বুঝতে পারবে, কনফিডেন্ট থাকবে যে না আমি হ্যাঁ কমপ্লিট শিখেছি। তো যার কারণে কিন্তু এই টাস্কগুলো তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে বা কমপ্লিট করতে হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ জাভা। তো ইন্ট্রোডাকশন অফ জাভাতে প্রথমে কি বলা আছে, জাভা ইজ হাই লেভেল ক্লাস বেসড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়াজ ডেভেলপড বাই সান মাইক্রোসিস্টেম ইন দ্য 1991। তো জাভা কিন্তু এক ধরনের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এটা ক্লাস আর অবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছিল। আর এটা তৈরি করেছিল কে, সান মাইক্রোসিস্টেম। কে তৈরি করেছিল? সান মাইক্রোসিস্টেম। মানে সান মাইক্রোসিস্টেম একটা কোম্পানির নাম, যার মেন অনার যদি বলি সে হচ্ছে জেমস গসলিং। জেমস গসলিং এর আন্ডারে কিন্তু এই জাভা কিন্তু ইনভেন্ট হয়েছিল। আর এটা তৈরি করেছিল হচ্ছে 1991 এর দিকে শুরু করেছিল তৈরি করা। তো দেখি তারপরের টপিক। তো জাভা ওয়াজ ফার্স্ট রিলিজড টু পাবলিক ইন 1995। তো 1995 এ কিন্তু পাবলিকলি জাভাকে লঞ্চ করা হয়, যেটার ভার্সন ছিল বেটা ভার্সন। যেদিকে বেটা ভার্সন 1995 এ কিন্তু লঞ্চ করে। এরপরে কি বলেছে, দ্য রিলিজ অফ দ্য জাভা ডেভেলপমেন্ট কিট প্রোভাইডেড ডেভেলপার উইথ দ্য টুলস দে নিডেড টু ক্রিয়েট জাভা অ্যাপ্লিকেশন। তো জাভা ডেভেলপারদের জন্য এখানে একটা টুল যেটা ক্রিয়েট করে দেওয়া হয় জাভার মধ্যে, সেটা হচ্ছে জেডিকে। এই টুল কিন্তু আমাদের জাভা ডেভেলপমেন্ট করতে অনেকটাই হেল্প করে। তো দেখি তারপরে, the availability of the Java runtime environment JRE made it easy for user to run those application on their computer। তো দেখো এই জেআরই যদি আমাদের কম্পিউটারে ইনস্টল থাকে বা জেভিএম যদি আমাদের কম্পিউটারে ইনস্টল থাকে, আমরা কিন্তু জাভার যে কোনো অ্যাপ্লিকেশনকে আমরা এক্সেস করতে পারবো। আমাদের কিন্তু অবশ্যই যদি জাভা অ্যাপ্লিকেশন ইউজ করতে হয় আমাকে কিন্তু জেভিএম ইনস্টল করতে হবে। জেভিএম, উইদাউট জেভিএম কিন্তু আমার জাভা অ্যাপ্লিকেশন এক্সেস করা পসিবল না। তো তোমরা যদি জাভা অ্যাপ্লিকেশন এক্সেস করতে চাও অবশ্যই জেভিএম কে ইনস্টল করে নিবে। তো দেখি ইন্ট্রোডাকশন কিন্তু আমরা মোটামুটি একটা ছোট ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিলাম। তো এরপরে বাকি জিনিসটা কিন্তু আমরা হিস্ট্রির মধ্যে বুঝবো। তো হিস্ট্রি বোঝার আগে
আমাকে বুঝতে হবে জাভার কিছু ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স অফ জাভা। তো প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স অফ জাভা আছে সেটা হচ্ছে ওয়ারা। ওয়ারার যদি আমরা ফুল ফর্ম বলি, রাইট ওয়ান রান এনিহোয়ার। তো ওয়ারার ফুল ফর্ম হচ্ছে রাইট ওয়ান রান এনিহোয়ার। তো এখানে কি বলছে, দ্য জাভা প্রোগ্রাম নিড টু বি রিটেন জাস্ট ওয়ান which can be run on different platform without making change in the Java program। তো আমাদের জাভা প্রোগ্রাম ওয়ারা কিন্তু আমাদের কি করে, জাভা প্রোগ্রামে একটা খুব সুন্দর ফিচার্স প্রোভাইড করে, যেটা কিনা আমি ওয়ান টাইম যদি লিখি এটাকে কোনো কোডকে, সেটাকে যদি একবার কম্পাইল করে নিই, তাহলে কিন্তু আমার কি আছে, এই যে কোডটা আমি ওয়ান টাইম তো লিখলাম, কম্পাইল করার পরে আমাদের যে কোডটা জেনারেট হয়, যেটাকে আমরা বাইট কোড বলে থাকি, এই বাইট কোডটা কিন্তু আমার যে কোনো প্ল্যাটফর্মে রান হবে। কি হবে? যে কোনো প্ল্যাটফর্মে রান হবে, মানে আমি একবার লিখতেছি, বারবার বা মাল্টি প্ল্যাটফর্মে আমি সেটাকে ইউজ করতে পারতেছি। আর এটা কিন্তু এই কনসেপ্টটাকে বলা হয় ওয়ারা, রাইট ওয়ান রান এনিহোয়ার। তো আশা করি বুঝতে পেরেছো। দেখি নেক্সট টপিক, অবজেক্ট ওরিয়েন্টেড। নেক্সট টপিক হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড। তো কি বলছে দেখি, জাভা ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ which means that is designed to model real world objects and their interaction। তো আমরা কি জানি, জাভাতে যখন আমরা কোড লিখবো, সবগুলো কম্পোনেন্টকে আমরা এতে অবজেক্ট আকারে দেখবো। কি আকারে দেখবো? অবজেক্ট আকারে দেখবো। সাপোজ ধরে নাও কোনো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে আমি সলভ করব। তো সেই প্রবলেমটাকে আমি রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেট করে কিন্তু আমি জাভা প্রোগ্রাম বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কনসেপ্ট ইউজ করে কিন্তু আমি সলভ করতে পারি। যার কারণে আমার কি হয়, আদার্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট গুলো আছে, যেরকম পিওপি বা এসওপি, সেক্ষেত্রে কিন্তু আমার কি হয় না, আমি রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেট করতে পারি না প্রবলেমকে। বাট আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তো আমি কিন্তু প্রবলেম সলভ করার সময় আমি রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেট করতে পারি আমার অবজেক্ট গুলোকে। যার কারণে ঠিক হয়, প্রোগ্রামিং কিন্তু লিখতে যেরকম ইজি হয়, আর আমাদের থিঙ্কিং পাওয়ারকে অনেকটা ইমপ্রুভ করতে হেল্প করে। তো দেখি নেক্সট টপিক আছে আমাদের প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। দেখো, জাভা প্রোগ্রাম ক্যান রান অন এনি প্ল্যাটফর্ম দ্যাট সাপোর্টস এ জাভা ভার্চুয়াল মেশিন হুইচ মেক্স জাভা হাইলি পোর্টেবল। তো আমরা কি জানি, জাভা ভার্চুয়াল মেশিন যদি আমার কোনো কম্পিউটারের মধ্যে ইনস্টল থাকে, তাহলে আমাদের জাভার অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ইজিলি রান হয়। যার কারণে এটাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। তো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কিন্তু জাভা বা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের আগে এই জিনিসটা খুবই ডিফিকাল্ট ব্যাপার ছিল। আমাদের কি হতো, ধরে নাও আমি ম্যাকের জন্য আমি কি করছি, একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি, সেই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র কিন্তু ম্যাকেই চলতো। এবার তাতে কি হতো, মনে করো উইন্ডোজ যদি ইউজার থাকে, আমার যদি উইন্ডোজ ইউজার থাকে, তাহলে কিন্তু তার জন্য আমাকে অ্যাপ্লিকেশন আলাদা তৈরি করতে লাগতো। বা আমি যদি বলি লিনাক্স, কেউ যদি লিনাক্স ইউজ করতো, তার জন্য আমাকে আলাদা অ্যাপ্লিকেশন তৈরি করতে লাগতো। তো সেক্ষেত্রে এই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা আসাতে কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেই এই সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু আমরা কি করতে পারি, ইউজ করতে পারি অ্যাপ্লিকেশন। তো আমি একটা এক্সাম্পল দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা কিন্তু এই ধরনের হয়ে থাকে যে আমি এক জায়গায় বা যে কোনো একটা প্ল্যাটফর্মের জন্য আমি একটা সফটওয়্যার তৈরি না করে আমি মাল্টি প্ল্যাটফর্মের জন্য কি করতে পারতেছি, সফটওয়্যার তৈরি করতে পারতেছি জাভা ইউজ করে। এর জন্য জাভাকে কিন্তু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। আর এটা কিন্তু জেভিএম এর থ্রুতে আমরা অ্যাচিভ করে থাকি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখি হচ্ছে সিকিউর। জাভা has built-in security features that help prevent common programming errors that can load to securities and vulnerabilities। তো জাভা অলরেডি বিল্ট ইন প্রচুর সিকিউরিটি ফিচার্স প্রোভাইড করে। যার কারণে জাভা অ্যাপ্লিকেশন যদি আমরা জাভা ইউজ করে বানিয়ে থাকি, তো সিকিউরিটি নিয়ে কিন্তু এখানে কোনো রকম কথাই হবে না বা কোনো চিন্তাই থাকে না আমাদের সিকিউরিটি ব্যাপার নিয়ে ভাবার, যে জাভা প্রোগ্রামিং ইউজ করে আমি কোনো অ্যাপ্লিকেশন বানাচ্ছি, সেখানে আমাকে সিকিউরিটি দিক থেকে একটা
চিন্তার যে ব্যাপার থাকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে, কিন্তু জাভা কিন্তু যেহেতু হাইলি সিকিউরিটি প্রোভাইড করে, যার কারণে কিন্তু আমাদের কিন্তু জাভা অ্যাপ্লিকেশন নিয়ে কোনো রকম চিন্তার ব্যাপার থাকে না, অ্যাটলিস্ট সিকিউরিটির দিক থেকে। তো সিকিউরিটির দিক থেকে কিন্তু জাভা প্রচুর পরিমাণে বিভিন্ন ইনবিল্ট ফিচার তারা কিন্তু প্রোভাইড করে থাকে। এরপরে দেখি হচ্ছে সিম্পল। দেখো, সিম্পল শব্দটা কিন্তু আমাদের একটু দেখতে বা বুঝতে সিম্পল লাগলেও, বাট জাভা কিন্তু আসলে সিম্পল না। জাভার যে সিনট্যাক্স সেটা কিন্তু একটু ইজিলি, মানে একটু কমপ্লেক্স টাইপেরই হয়ে থাকে, কিন্তু বাট আমাদের পরীক্ষায় যদি আসে বা আমাদের এক্সামে যদি আসে, আমাদের কিন্তু এই জিনিসটাই লিখতে হবে, জাভা ইজ ডিজাইন টু বি সিম্পল অ্যান্ড ইজি টু লার্ন উইথ এ সিনট্যাক্স দ্যাট ইজ সিমিলার টু সি প্লাস প্লাস। এইটুকু জিনিস তোমাদেরকে লিখতে হবে। আর বাট তোমরা যদি কমপ্লেক্স লিখে দাও, তাহলে কিন্তু টিচার তোমাদের মার্কস কিন্তু অবশ্যই কিন্তু কমিয়ে দিবে বা কেটে নেবে। তো সেই জায়গাটা কিন্তু তোমাদের জাভা কঠিন লাগলেও, বাট তোমাকে কিন্তু এই শব্দটা অবভিয়াসলি দেখতে লাগবে। বাট আমার ক্ষেত্রেও, আমি কিন্তু প্রথম যখন জাভা শিখেছিলাম, আমার কাছেও প্রচুর হার্ড লেগেছিল, বাট আমাকে জাভা শিখতে হেল্প করেছে কিন্তু এই আমার যে টিপস দুটো আছে, এই টিপস দুটো কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। তো তোমরাও যদি আমার এই টিপসটি ফলো করো, তোমাদের কিন্তু আশা করি জাভা অতটা কঠিন মনে হবে না। তারপরেও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও বা জয়েন হয়ে যাও, দেখবে জাভা আমরা কিন্তু খুব ইজি ভাবে শিখবো। দেখি এরপরে নেক্সট টপিক। এরপরে দেখো আমাদের হিস্ট্রি অফ জাভা আছে। তো হিস্ট্রি অফ জাভা, দেখো আমার হিস্ট্রি আমার মনে হয় না আমি এরকম ইংলিশ বলে তোমাদেরকে বোঝাতে পারবো। সব থেকে বেটার হবে আমি নিজের যদি তোমাদেরকে বাংলাতে খুব সুন্দর করে একটা ইতিহাস পড়ার বা একটা গল্পের মতো করে যদি তোমাদের পড়াই, তাহলে ইতিহাসটা শুনতে খুব ভালো লাগবে জাভার। তো সবার প্রথমে আমি যদি বলি, দেখো জাভা তৈরি করেছিল জেমস গসলিং ও তার টিম সান মাইক্রোসিস্টেম। এটা তৈরি করা তাদের মেন লক্ষ্য ছিল হচ্ছে যে তারা একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করবে, যেটা কিনা ইলেকট্রনিক ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে অনেকটা ইজি হবে, আর সেটা ভার্সাটাইল হবে। তো এই কনসেপ্টের উপর বেস করে তারা কিন্তু এই জাভা, বা এই নামটা কিন্তু জাভাও থাকে না, প্রথমে নাম থাকে তাদের প্রজেক্টের নাম থাকে ও, আর এই ওক নামটা আসে হচ্ছে জেমস গসলিং এর অফিসের বাইরে কিন্তু একটা ওক ট্রি থাকে, সেই ট্রি গাছের উপর ইন্সপায়ার হয়ে কিন্তু জেমস গসলিং এই প্রজেক্টের নাম দিয়ে দেয় ওক। বাট এই ওক নামটা কিন্তু ভবিষ্যতে গিয়ে পরিবর্তন করতে হয় বা চেঞ্জ করতে হয়। এই ওক নামটা চেঞ্জ করার মেন কারণ যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে ট্রেডমার্ক ইস্যু। তো তোমরা প্রত্যেকেই জানো, কোনো জিনিস যখন নতুন কেউ ইনভেন্ট করে, সেটা রেজিস্টার করাতে হয় তার নামে বা তার কোম্পানির নামে। তো যখনই রেজিস্টার করাতে যাবে, দেখে অলরেডি ওক নামে একটা কোম্পানি কিন্তু রেজিস্টার ছিল। তো সেক্ষেত্রে অলরেডি কোনো কোম্পানি রেজিস্টার থাকাতে তারা কিন্তু সেই নামটা ইউজ করতে পারছে না। তো তখন তারা কি করলো, তখন তাদের এক ডেভেলপার কোনো এক কারণে ইন্দোনেশিয়া ভিজিট করে। তো ইন্দোনেশিয়া ভিজিট করাতে সেখানে খুব ফেমাস একটা কফি, যেটার নাম হচ্ছে জাভা। আর আমাদের কোডার্সদের কিন্তু কফির সাথে একটা ভালো লিঙ্ক আপ আছে। আমরা কফি কিন্তু, কফি বা টি প্রচুর পরিমাণে ইউজ করি বা খাই। আমরা নর্মালি কিন্তু যারা কোডার আছে তারা কিন্তু কফিটা একটু বেশি বা টিটা একটু বেশি খায়। তো সেক্ষেত্রে এই কফির সাথে কিন্তু প্রচুর একটা রিলেটেড পায় কোডার্সদের, যার থেকে এই জাভা কফির উপর ইন্সপায়ার হয়ে কিন্তু তাদের প্রজেক্টের নাম দিয়ে দেয় কিন্তু জাভা। তো এর থেকে কিন্তু ওকের পরিবর্তন হয়ে জাভা তাদের প্রজেক্টের নাম আসে। কারণ তাদের এই যে ডেভেলপারটা ছিল, ইন্দোনেশিয়া ভিজিট করেছিল, সেই ইন্দোনেশিয়া ভিজিট করার পরে এত ফেমাস যখন একটা নাম পায়, যেটার নাম ছিল জাভা, তো সেই নামটা পাওয়ার কারণে তারা প্রজেক্টের নাম ফুলফিল ভাবে জাভাই রাখতে চায়, এবং জাভা যাকে ব্ল্যাঙ্কো ছিল, ফাঁকা ছিল, রেজিস্টার করতে পারবে, তো সেক্ষেত্রে কিন্তু তারা সেই নামটাকে রেজিস্টার করে দেয়। আর তারপরে থেকে কিন্তু জাভার লোগোতে কিন্তু সেই কফি যে সিম্বলটা, সেটা কিন্তু চলে আসে। তো এই যে এতটুকু হিস্ট্রি শেখার পরেও আমাদের কিন্তু আরেকটু ছোট হিস্ট্রি বেঁচে থাকে, বা ছোট হিস্ট্রি কিন্তু আমাদের বাকি আছে। সেটা হচ্ছে কি, 2009 বা 2010 এর দিকে কিন্তু একটা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা কি, সেটা হচ্ছে জাভা এতদিন কিন্তু সান মাইক্রো সিস্টেমের আন্ডারেই ছিল, বাট সেই সময় 2010 এর দিকে কিন্তু জাভা অ্যাকোয়ার করে নেয় হচ্ছে ওরাকেল কোম্পানি, এবং তারপরে থেকে কিন্তু জাভা আরো বেশি ডেভেলপ হতে থাকে, এবং এতটা পরিমাণে ফেমাস হয়ে যায় আরো, বা এতটা পরিমাণে ফিচার্স আনতে থাকে জাভার মধ্যে, যে জাভা একটা সময় গিয়ে কিন্তু প্রচুর হাই লেভেলে বা র্যাঙ্ক বলতে পারো এক এক সময়। সেই সময় যদি বলি 2010 2009 9 10 এর দিকে
জাভা কিন্তু 1 নম্বর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ছিল, 1 নম্বর 2 নম্বরের মধ্যে কিন্তু ছিল। তো যার কারণে এখনো দেখো জাভা তৈরি হয়েছিল কবে, সেই 1995-এ, আর আজকে 2024, প্রায় ধরে নাও 30 বছর। তো 30 বছর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন নিজেকে ধরে রাখতে পারছে তার প্লেস বা তার জায়গা, তো আজ থেকে 20-25 বছর পরেও অ্যাটলিস্ট জাভা কিন্তু ওর নিজের জায়গা ধরে রাখতে পারবে। কারণ সব থেকে বড় জিনিস যেটা জাভার মধ্যে, সেটা হচ্ছে ফিচার্স আপডেট। জাভা কিন্তু মার্কেটের ডিমান্ড অনুসারে তাদের ফিচার্সকে কিন্তু প্রচুর পরিমাণে আপডেট করেছে, যার কারণে কিন্তু জাভা কিন্তু ব্যাকডেটেড হয়নি। আমরা শেখা শুরু করি, শেখা হয়ে গেলে শেখা বন্ধ করে দিই, আমরা কিন্তু আর লার্নিংটা কন্টিনিউ করি না। বাট জাভা এই ভুলটা কিন্তু করে নাই, যার কারণে কিন্তু জাভা এখনো মার্কেটে লার্নিং করে যাচ্ছে এবং তার সাথে নিজেকে ডেভেলপ করে যাচ্ছে, যার কারণে কিন্তু এখনো মার্কেটে রাজ করছে, বা বলতে পারো মার্কেটে কিন্তু পুরো একাই কন্ট্রোলে রাখছে প্রায় অনেকটাই পার্সেন্টেজ মার্কেটকে। তো সেক্ষেত্রে জাভা কিন্তু তোমরা কিন্তু অবভিয়াসলি শিখতে পারো। জাভা আজ থেকে 20-25 বছর পরেও কিন্তু জাভা কাজে লাগবে, আর জাভা দিয়ে কিন্তু এআই এর রিলেটেড কাজও কিন্তু শুরু অলরেডি হয়ে গেছে। তো আমরা যদি স্প্রিং বুট ইউজ করি জাভার মধ্যে, তো দেখবে জাভার মধ্যে কিন্তু স্প্রিং বুটের সাহায্যে আমরা এআই এর বিভিন্ন রকম প্রোগ্রাম কিন্তু ক্রিয়েট করা যাচ্ছে। তো সেক্ষেত্রে জাভা তোমরা নিঃসন্দেহে শিখতে পারো, এটা নিয়ে কোনো ভয় নেই যে না আমি জাভা শিখলে আমার ফিউচার হবে কিনা, বা যারা স্টুডেন্ট আছো তারা শিখবে কিনা, এই একটা যেরকম প্রবলেম থাকে। বাট আইসিএসসি স্টুডেন্টরা কিন্তু শিখতেই হবে, ক্লাস 9, 10, 11, 12 তোমাদের যদি সাবজেক্ট থেকে থাকে, বা যারা কলেজ পড়ছো তাদের কিন্তু সাবজেক্ট যদি থেকে থাকে, অবশ্যই শিখতে হবে। আর শিখবে কিন্তু অবশ্যই জোশের সাথে, কারণ দেখো তুমি যদি অ্যাটলিস্ট ওই ভাবো যে আমি একটা শিখতে হবে তাই শিখছো, তাহলে কিন্তু তোমার কিন্তু শেখাটা ফুলফিল ভাবে হবে না। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাটলিস্ট আমি বলবো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি ফুলফিল ভাবে শেখো, দেখবে বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার কাছে খুব ইজি হয়ে যাবে শেখাটা। কারণ তুমি পুরোপুরি কনসেপ্টটা যখন অ্যাটলিস্ট বুঝে যাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে কাজ করে, তুমি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিফট হতে কিন্তু তোমার খুব ইজি হবে এবং খুব একটা অসুবিধা কিন্তু তোমার হবে না। তো যার কারণে তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকলো, তোমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফুলফিল ভাবে শেখো, তাতে তোমাদের কিন্তু অনেকটাই ইজি হবে। তো হিস্ট্রি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এরপরে তোমাদেরকে একটা ছোট্ট টপিক বোঝাই, সেটা হচ্ছে বাইট কোড। দেখো বাইট কোড জিনিসটা কি, বাইট কোড জিনিসটা আমি এখানে থিওরি দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিয়ে পড়ে নিও, আমি তোমাদেরকে নেক্সট এক্সাম্পলের সাথে বোঝাই। দেখো যখন আমরা কোনো কোড লিখি, আমরা একটা কোড লিখলাম, সেটা হচ্ছে জাভা কোড। এই জাভা কোডটাকে যখন আমরা কম্পাইলার দ্বারা কম্পাইল করব, সেই কম্পাইলারটা কি করবে, আমাদের নতুন একটা কোড জেনারেট করে দেয়, যেটা কিনা বাইট কোড বলে থাকি। কি কোড? বাইট কোড। এই বাইট কোডকে কিন্তু ইন্টারমিডিয়েট কোডও বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এর এক্সটেনশন কি হয়, এর এক্সটেনশন হচ্ছে ডট ক্লাস। মনে করো আমার এখানে ক্লাস নেম কি আছে, ক্লাস নেম আছে হ্যালো। তো হ্যালো ডট জাভা নামে কিন্তু আমি সেভ করি ফাইলটাকে। বাট এটাই যখন কম্পাইলার দ্বারা কম্পাইল হয়, তখন কিন্তু নতুন একটা ফাইল জেনারেট হয়, যেটা হচ্ছে ক্লাস ফাইল, আর এটাকেই বাইট কোড বা ইন্টারমিডিয়েট কোড বলা হয়। আর এই কোডটা এমন একটা কোডে কনভার্ট হয়, যেটা কিনা যে কোনো প্ল্যাটফর্মে, সেটা উইন্ডোজ হোক বা লিনাক্স হোক বা ম্যাক হোক, জেভিএম কিন্তু থাকলেই সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ইউজ করতে পারবো। তো আশা করি বুঝতে পারছো, এই যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা কিন্তু জেভিএম এর থ্রুতেই আমরা অ্যাচিভ করে থাকি। এই তো এই বাইট কোডে কিন্তু আমাদের কি করে, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টটা কিন্তু ফুলফিল করে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর জাভা শিখতে হলে কিন্তু তোমাদেরকে এই দুটো টিপস, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হলে কিন্তু দুটো টিপস অবশ্যই ফলো করতে হবে। আর তোমাদের যদি কোনো রকম স্পেশাল কোনো কোশ্চেন থাকে, যে এটা তোমাদের সমস্যা হচ্ছে বা বুঝতে পারছো না, তো সেই টাইপের কোশ্চেন যদি থাকে, বা কোডিং নিয়ে কোনো প্রবলেম, তো কোশ্চেনটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা আমাদের ইনস্টাগ্রাম আইডি কোডিং উইথ জিএস এ কিন্তু ডিএম করতে পারো। আমরা সেই কোশ্চেনের কিন্তু অবশ্যই তোমাকে সলিউশন প্রোভাইড করব। তো চলো, ভালো থাকো তোমরা, ধন্যবাদ।